আমার নাম আব্দুল মতিন। বর্তমানে আমি একজন শিল্পপতি এবং আমার দুটো গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। কিন্তু আজকে থেকে ১২ বছর আগে আমি একজন ভ্যান চালক ছিলাম এবং অতি দরিদ্র জীবনযাপন করেছি। আমার এরকম পরিবর্তন কিভাবে হলো এবং কিভাবে আমি নিজের আত্মউন্নতি করলাম সেটা জানলে সকলে অবাক হবেন। এটা আমার জীবনে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। তখন আমি ঢাকায় থাকতাম। আমি পেশায় একজন ভ্যান চালক ছিলাম। আমার বাবা না থাকার কারণে সংসারের হাল এক প্রকার আমাকেই ধরতে পেয়েছিল। তখন আমার বয়স তখন ১৪ কি ১৫ বছর, যখন আমি ঢাকা শহরে গিয়েছিলাম কাজের সন্ধানে। কারণ আমরা যে অঞ্চলে থাকতাম সেই অঞ্চলে আমাদের মূল যে বসত ভিটা ছিল সেটা ভেঙে নিয়ে গিয়েছিল নদীতে। তারপর অনেকটা দূরে এসে আমাদের একটা ফসলি জমির ওপর আমরা বাড়িঘর নির্মাণ করি। আমার মা এবং ছোট ২ বোন বাড়িতে থাকতো এবং আমি ঢাকা শহরে প্রথমবারের মতো গিয়েছিলাম কোনো একটা কাজের সন্ধানে। ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা জানব আব্দুল মতিনের জীবনের ঘটনা। ঘটনাটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন মেগাবক্স প্রাইম। মতিন কিভাবে একজন ভ্যান চালক থেকে একজন শিল্পপতি হলো এবং কিভাবে সে একটি পরীর দেখা পেয়েছিল এবং কিভাবে পরীটি তাকে বড়লোক করে দিয়েছিল সেটা জানতে হলে ঘটনা শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকতে হবে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কোনো ঘটনা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজের ঠিকানায় ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আব্দুল মতিন ভাইয়ের ঘটনায়। সময়কাল ২০১৩। তখন আমি ঢাকা শহরে ভ্যান চালিয়ে ভালো একটা পয়সা রোজগার করি এবং আমার একটা ভালো সুনাম রয়েছে আমাদের ভ্যান চালক সমাজে। কারণ হচ্ছে আমি সবার থেকে বেশি টাকা ইনকাম করতাম এবং সব থেকে বেশি পরিশ্রম করতাম। এই জন্য সবাই আমাকে পরিশ্রমী বলতো। তবে আমার পরিবার যেহেতু পালতে হতো আর তখন পর্যন্ত আমি বিয়ে শাদী কিছু করিনি, সেহেতু আমাকে একটু বেশি ইনকাম করে বাড়ির সমস্ত দেনা এবং বাড়ির খাওয়া দাওয়া, এখানকার খাওয়া দাওয়া সমস্ত কিছুই চালনা করা ছিল আমার দায়িত্ব। আমার বয়স তখন ১৪ বছর, যখন আমি ঢাকা শহরে আসি কাজের সন্ধানে এবং কাজ খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে আমার এলাকার এক পরিচিত ভাই আমাকে ভ্যান চালানোর কথা বললেন। শুরুতে বেশ কয়েক বছর রিক্সা চালিয়েছি, তবে রিক্সা চালিয়ে বেশি পোষাতো না, যার কারণে ভ্যানে মালামাল টেনে বেড়াতাম এবং নানান জিনিসপত্র ভ্যান দিয়ে পরিবহন করতাম। তাতে করে অল্প সময়ে বেশ ভালো টাকা পাওয়া যেত। পরবর্তীতে নিজে ২ থেকে ৩টা ভ্যানের মালিক হয়েছি। বর্তমানে আমি একটা ভ্যান চালাই আর ৩টা ভ্যান আমি ভাড়া দিয়েছি। সব মিলিয়ে ওই সময়টাতে আমার খুব ভালো চলতো এবং আমি থাকতাম হচ্ছে গিয়ে একটা বস্তিতে। কারণ হচ্ছে অন্যান্য জায়গায় টাকা দিয়ে থাকার মতো পরিবেশ আমার ছিল না, কারণ আমার বাড়িতে টাকা পাঠাতে হতো এবং বাড়িতে বেশ কিছু ধার দেনা ছিল। আমাদের এলাকার অনেকের কাছেই আমার বাবা ঋণ করে গিয়েছিলেন, সেই টাকা অনেক বছর ধরেই আমাকে শোধ করতে হয়েছিল। আমি যে ঘরে থাকতাম সেই ঘরটা ছিল ১ রুমের একটা ঘর এবং বেশ গভীর রাতেই আমি বাড়িতে ফিরতাম। অনেকদিন তাড়াতাড়ি ফিরতাম, তবে মাঝে মধ্যে রাত হয়ে যেত। সেরকমই এক রাতের ঘটনা, যে রাতে আমার সঙ্গে আকস্মিক এই ঘটনাটি ঘটে। রাত তখন বেশ গভীর ছিল। আমি ঢাকার কেরানীগঞ্জের একটা জায়গায় কাজে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে আমার প্রায় রাত ১:৩০টার বেশি বেজে যায়। যেহেতু কেরানীগঞ্জের ওই রাস্তাগুলো তখন একটু ভিন্ন রকমের ছিল এবং গ্রাম টাইপের ছিল, সেহেতু ওইখান থেকে আমার আস্তে আস্তে মনে হচ্ছিল চারপাশটা একদম শুনশান। কারণ ওই সময়ে ঢাকা শহরের মতো এরকম গাড়ি ঘোড়া বা দোকানপাট খোলা থাকে না। ঢাকা শহর কিন্তু কখনোই বন্ধ হয় না, ২৪ ঘন্টায় দেখা যায় কি যে টুকটাক এটা ওটা খোলা থাকে, আর রাত্রেবেলা গাড়ি ঘোড়া চলতেই থাকে। কিন্তু ওই অঞ্চলে এবং ওই রাস্তায়, যে রাস্তা দিয়ে আমি আসছিলাম, সেই রাস্তায় কোনো প্রকার গাড়ি ঘোড়া এবং কোনো কিছু ছিল না। কেরানীগঞ্জের রাস্তা পেরিয়ে যখন আমি মোহাম্মদপুরের রাস্তার দিকে উঠলাম, আচমকা খেয়াল করলাম সামনে দিয়ে একটা জিনিস দৌড়ে বেরিয়ে গেল এবং কোনো একটা বিড়ালের উপর হামলা করেছে। বিড়ালটা বেশ খানিকটা আহত হয়ে রাস্তার উপর পড়ে রইল। আমি সেটা অনেক দূর থেকেই দেখেছি যে কোনো একটা প্রাণী কোনো একটা জিনিসকে আক্রমণ করেছে এবং সেই জিনিসটা সেখানে আহত হয়ে পড়েছে। আমি কাছে আসতেই তাকে যে জিনিসটা আহত করেছিল সেই জিনিসটা সেখান থেকে পালিয়ে গেল। জায়গাটা ছিল বেশ শুনশান এবং খুব নীরব। সামনেই হয়তো শহর পড়বে, তবে এইখানে একটু গ্রাম গ্রাম ভাব রয়েছে এবং সকলে ঘুমিয়ে পড়েছে। আশেপাশে কোনো মানুষজন নেই। রাতের বেলা চলাফেরা করার আমার অভ্যাস আছে, যার কারণে আমি ভয় পেলাম না।
আমাকে দেখতেই অন্য একটা জন্তু যেটা ওই বিড়ালের উপর আক্রমণ করেছিল সেটা ওখান থেকে পালিয়ে গেল। তবে কি ধরনের জন্তু এটা ছিল আমি জানি না। জন্তুটার 6 পা আমার কাছে মনে হয়েছিল এবং সেই সাথে পাখির মতো বিরাট আকৃতির ডানা রয়েছে। অনেকটা পঙ্খিরাজ ঘোড়ার মতো মনে হয়েছিল। তবে সেই জিনিসটা কি ছিল আমি বলতে পারবো না। আমি খেয়াল করলাম যে বিড়ালটার উপর আক্রমণ করেছে সেই বিড়ালটা একটা কুকুরের সাইজের বিড়াল এবং তাকে দেখতে অনেকটা বিড়ালের মতো, আবার অনেকটা ভিন্ন কোনো প্রাণীর মতো। পশু পাখির প্রতি আমার ছোটবেলা থেকেই বেশ মায়া ছিল। এমনকি আমার বাড়িতে আমি একটা বিড়াল পুষতাম। তো বিড়ালটাকে দেখে আমার বেশ মায়া হলো। আমি তাকে সঙ্গে সঙ্গে আমার ভ্যানে তুলে নিলাম। বিড়ালটা দেখতে সাইজে বেশ বড় হলেও দেখতে ছিল খুব মায়াবতী এবং মনে হচ্ছিল কোনো মেয়ে বিড়াল। আমি বিড়ালটাকে আমার ভ্যানের উপর শোয়ালাম এবং আমি যে গামছাটা ব্যবহার করতাম সেই গামছা দিয়ে তাকে বালিশের মতো করে পেতে ভ্যানের উপর শুয়ে রাখলাম। সে অচেতন অবস্থায় ছিল এবং সেরকমভাবে শুয়েছিল। তাকে দেখে মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে গিয়েছে এবং হাতে বা অন্য কোথাও বেশ খানিকটা আঘাত পেয়েছে, কারণ সে যখন আমতা আমতা করছিল তখন তার হাত নড়াতে পারছিল না, একদম চিত হয়ে শুয়েছিল। আমার মনে হলো যে তাকে হাসপাতালে নেওয়া দরকার। তাই মনে করে আমি শহরের দিকে চলে আসলাম। বিড়ালটা তখন আমার ভ্যানের পেছনে শুয়েছিল। আমি যখন শহরের সেই আলোর ভিতরে ঢুকলাম, শহরের ওই সোডিয়াম বাতির আলোতে আমি আচমকা পেছনে তাকাতেই আমার হুঁশ যেন একদম চমকে গেল। আমি সঙ্গে সঙ্গে এই ভ্যানটা ডিভাইডারের সঙ্গে মেরে দিলাম, কারণ হচ্ছে এরকম একটা জিনিস দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। আমার পেছনে তো একটা বিড়ালকে আমি শুয়ে রেখেছিলাম, কিন্তু সেই জিনিসটা আচমকা জলজন্ত একটা মানুষে কিভাবে রূপান্তর হয়ে গেল। আমি খেয়াল করলাম আমার ভ্যানের উপর একটা মেয়ে মানুষ শুয়ে আছে। একটা মেয়ে ছেলে আমার ভ্যানের উপর আমি কখন তুললাম? এটা তো একটা বিড়াল ছিল। মেয়ে ছেলেটা হাতটা নড়াতে পারছে না। আমি কিছু বুঝতে পারলাম না এখানে এরকম একটা মেয়ে আসলো কিভাবে, আর তার শরীরের কোথাও কোনো আঘাত নেই। তবে সে ওরকম বিড়ালটার মতো অচেতন অবস্থায় ছিল এবং তার হাতের কিছু অংশে বেশ খানিকটা আঘাত লেগেছে। আমি সেটা খেয়াল করলাম, তবে সোডিয়াম বাতির আলোতে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। আশেপাশে কোনো হাসপাতাল ছিল না, যার কারণে আমি তাকে যে হাসপাতালে নিব সেজন্য আমাকে বেশ দূরে যেতে হলো। আমি ভ্যানটা দ্রুত গতিতে চালাতে শুরু করলাম, কারণ আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ওইটা দেখে। আচমকা আমার ভ্যানের উপর একটা মেয়ে কোত্থেকে আসলো, আর মেয়েটার চেহারাটাও স্পষ্ট ছিল না, কারণ সোডিয়াম বাতির আলোতে তার চেহারা দেখা যাচ্ছিল না। তার চেহারার মধ্যে মশারির মতো কোনো ধরনের একটানার কাপড় দিয়ে ঢাকা ছিল, যেটা আমার চোখে একদম স্পষ্ট ছিল না। আমি যখন তাকে হাসপাতালের কাছাকাছি নিয়ে আসলাম, আমি গার্ড মামাকে বললাম, মামা ডাক্তার কি আছে? ইমার্জেন্সি বিভাগ কি খোলা আছে? তখন সেই দারোয়ান মামা বলল কি যে হ্যাঁ আছে, কিন্তু কি হয়েছে, আপনার কোনো সমস্যা হয়েছে? আমি তখন বললাম, না, আরে এই যে ভ্যানে দেখতেছেন না একটা মেয়ে শুয়ে আছে, উনি অ্যাক্সিডেন্ট করছে। এই কথা শুনে আমি যখন পেছনের দিকে তাকালাম, তার আগে উনি আমাকে বলল যে কোথায়, কোনো মেয়ে নেই, আপনার ভ্যান তো খালি। আমি সত্যিই অবাক হয়েছিলাম পেছনের দিকে তাকিয়ে, কারণ ভ্যানে সত্যিই কেউ ছিল না। আর ভ্যান থেকে যে সে নেমে যাবে, নেমে গেলে তো আমি একটু হলেও টের পাবো, তাই না? কিন্তু আমি টের পাইনি। তাকে ওইখান থেকে হাসপাতাল পর্যন্ত আনতে প্রায় ঘন্টা খানিকের মতো সময় আমার লেগেছে, কারণ অধিকাংশ হাসপাতালই খোলা ছিল না। আর আমি যে তাকে সরকারি হাসপাতালে ছাড়া অন্য হাসপাতালে নিব, সেটা খরচ বহন করার মতো সামর্থ্য আমার ছিল না, যার কারণে তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসার জন্যই আমি এতটা পথ পেরিয়ে এসেছি। কিন্তু সৌরাদ্দি হাসপাতালের সামনে দাঁড়িয়ে আমি সত্যি অবাক হয়ে গেলাম, কারণ আমার ভ্যানের উপর তখন সেই মেয়েটি ছিল না। এর মাঝখানে আমি তাকে পেছনে ফিরে তাকিয়ে দেখিনি, কারণ আমি সজোরে ভ্যান চালাচ্ছিলাম যাতে করে মেয়েটাকে আমি সুস্থ করে তুলতে পারি। যাই হোক, এটা একটা অদ্ভুত বিস্ময়ের কথা। আমি তখন ওই রাতে বাড়িতে চলে আসলাম। বাসায় এসে ঘরের দরজা খুলতেই দেখি আমার যে বিড়ালটা, সেই বিড়ালটার সঙ্গে আরও একটা বিড়াল ঘরের ভিতরে বসে আছে, কিন্তু এই বিড়ালটাকে আমি চিনি না। আর আমার সেই বিড়ালটা তার কাছেও যাচ্ছে না। ওই বিড়ালটা দেখতে অদ্ভুত রকম সুন্দর এবং সাদা ধবধবে। আমি কিছু বুঝতে পারলাম না এই বিড়ালটা কোত্থেকে আসলো। দেখে মনে হচ্ছিল কোনো বড়লোক ঘরের মেয়ে, এবং মেয়ে বিড়াল আর কি। তারপর আমি হাত মুখ ধুয়ে বিড়ালটাকে অগ্রাহ্য করে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তখন রাত প্রায় 3টা বাজে। সাধারণত আমার বাড়িতে ফিরতে এত দেরি হয় না, তবে আজকে একদম প্রায় ভোর রাতি হয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো প্রায় 12টা কি 1টার দিকে। ঘুম থেকে উঠে আমি আমার মায়ের ফোন পেলাম। আমার মার কাছে ফোন ছিল না। পাশের বাড়ির এক চাচির কাছ থেকে ফোন নিয়ে সে মিস কল দিত। আমি ফোন ব্যাক করলাম। ফোন ব্যাক করার পরে আমি মাকে বললাম, কি হয়েছে? আমার ছোট বোন ধরে বলল, মা অসুস্থ হয়ে পড়েছে, মাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তুই আয় তাড়াতাড়ি। এই কথা শুনে আমার যেন আর কোনো কিছু স্বাভাবিক থাকলো না। আমি তখন দ্রুত
আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে আর গতকালকের যা কালেকশন হয়েছে সেই টাকা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার ভ্যান যেখানে রাখি সেখানকার যে মূল দায়িত্বে আছে তাকে বললাম যে অমুক আসলে তাকে ভ্যান দিয়ে দিও, এবং বললো আমি এইসব কথা বলে গিয়েছি। তারপর আমি বাসে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ফিরতে ফিরতে আমার রাত তখন 8টা-9টা বেজে গেল। আমি দেখলাম আমার মা মোটামুটি সুস্থ। মাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। মা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। মা অনেকদিন যাবতই খানিকটা অসুস্থ এবং কিঞ্চিত এরকমভাবেই চলছে, তবে এবার বেশি অসুস্থ হয়েছিল যে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মায়ের খানিকটা শ্বাসের টান ছিল, মানে হচ্ছে অ্যাজমার সমস্যা ছিল, এবং সেই সাথে সে নানান সময় শুধুমাত্র ঠান্ডাজনিত রোগে ভুগত। এসব নিয়ে আমি বেশ টেনশনে ছিলাম। আমার মা এবং ছোট 2 বোনকে আমি ভীষণ ভালোবাসি। বাবা মারা যাওয়ার পর থেকে আমি এদেরকে নিয়েই হয়তো বেঁচে আছি এবং এদের জন্যই আমি কাজ করছি। আমার বয়স এখন হয়তো 23-24 বছর, কিন্তু তখন আমি আমার মার প্রতি এতটাই উদার ছিলাম যে আমি বিয়ে পর্যন্ত তখন করিনি। যাই হোক, মাকে খানিকটা সুস্থ দেখে আমার ভালো লাগলো। আর আমি বাড়িতে যেহেতু এসেছি, ভাবলাম 4-5 দিন থেকে যাব, কারণ বাড়িতে অনেক দিন আসা হয় না, প্রায় 4-5 মাস আসা হয় না। ওরকমভাবে টাকা পাঠিয়ে দিই বাড়িতে, এবং তখন ওই টাকা দিয়ে তারা চলতো। বাড়িতে আসার পর আমার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে খাওয়া দাওয়া শেষে আমি নদীর পাড়ে যেতাম। এই সেই নদীর পাড়, যে নদীর পাড়ে ছোটবেলায় খুব খেলাধুলা করেছি। আমার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ আমার আব্বা বেঁচে থাকলে হয়তো আজকে আমাকে এত কষ্ট করে কাজবাজ করতে হতো না। আমি সেই নদীর পাড়ে চলে গেলাম রাতের খাওয়া দাওয়া শেষ করে। অনেকটা পথ জার্নি করে এসেছি, আর সারা দিন ঘুমিয়েছি, প্লাস বাসেও ঘুমিয়েছি, যার কারণে আমার ঘুম আসছিল না। ওই সময় ছিল একদম ঠান্ডার, মানে গরমের সময় আর কি। বেশ ঠান্ডা বাতাস বইছিল বাইরে, আর আসমানে ছিল ভরা জ্যোৎস্না। এরকম একটা জ্যোৎস্না রাতে আমি তো আর ঘরে শুয়ে থাকতে পারি না। আমার এইসব জ্যোৎস্না রাত খুব ভালো লাগে। আমি নদীর পাড়ে গেলাম। আমাদের বাড়ি থেকে নদীর পাড়টা একদম কাছে ছিল। আমি আপনাদেরকে আগেই বলেছি, আমাদের যে মূল ভিটা ছিল সেই ভিটা আমাদের এই নদীটা ভেঙে নিয়ে গিয়েছে। আর নদী থেকে বেশ খানিকটা দূরে এসে আমাদের একটা ফসলি জমি ছিল, একটাই জমি ছিল। সেই জমিতে আমরা বাড়ি করেছি এবং এখানেই থাকছি। নদীর পাড়ে চলে গেলাম। আমাদের যে পৈতৃক ভিটা ছিল সেটা এখন পানির ভিতরে। আমি বসে বসে ভাবছি ছোটবেলার কথা। আগে ছোটবেলায় আব্বার সাথে এখানে আসতাম, এসে গল্প করতাম। আব্বা আমাকে আইসক্রিম কিনে দিত, আরও কত কিছু করতো। মাঝে মধ্যে এইখানে একটা খই গাছ ছিল, সেই খই খেতাম। আব্বা আমাকে কত ভালোবাসতো। আব্বা যেদিন মারা গেল সেদিন আমি কত ছোট, 12-13 বছর বয়স আমার। সেই সময় কথাটা খুব মনে পড়তে লাগলো। কি সুন্দর সময় ছিল, কিন্তু আব্বা হঠাৎ করে একদিন মারা গেল, আর আমাদের পুরো পরিবার লণ্ডভণ্ড হয়ে গেল, আর আমাদের বাড়িঘর দৌড় ভেঙে চলে নিয়ে গেল। তারপর বাধ্য হয়েই আমাদেরকে অন্য জায়গায় যেতে হলো। সব মিলিয়ে আমি বেশ দুঃখী ছিলাম এবং খুব কষ্ট পাচ্ছিলাম। মানে আমি যে কান্না করছিলাম সেটা আমি নিজেও বলতে পারছিলাম না ওই সময়। আচমকা একটা কণ্ঠস্বর আমার কাছে আসলো, আপনি কান্না করছেন কিসের জন্য? এই কথাটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না, কারণ আচমকা কোনো শব্দ যে আমার কানে আসবে সেটা তো ভাবনার বিষয় না, তাও আবার একটা মেয়ে কণ্ঠ। আমি পেছনের দিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আচমকা বাতাস এসে আমার নাকের কাছ থেকে একটা অদ্ভুত ঘ্রাণ বইয়ে নিয়ে গেল। এই ঘ্রাণটা এর আগে আমি কখনো পাইনি আর কি, একটা অদ্ভুত ফুলের ঘ্রাণ। আমি আশপাশ খুঁজতে লাগলাম, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ পেলাম না। প্রথমে সে আমাকে বলছিল যে কান্না করছেন কিসের জন্য, এরকম একটা শব্দ আমার কানের কাছে আসলো। তারপর আমি কারোর অস্তিত্ব খুঁজে পেলাম না, কিঞ্চিত ভয় পেলাম। রাত তখন ভালোই হয়েছে, 12টার কাছাকাছি। আমার বাড়ি ফিরে যাওয়া উচিত। বাড়িতে যাওয়ার পথে একটা খাল পড়ে আর কি, মানে ওই নদীর খালই আমাদের গ্রামের দিকে যুক্ত হয়েছে। আমি খালের পাড় ধরে বাড়ির দিকে আসছিলাম এবং ওদিক দিয়ে আসতে হয়। আমাদের খাল পার হতে একটা বিরাট বটগাছ পড়ে। সেই বটগাছের ওইখানটাও আমি মাঝে মধ্যে বসে থাকি। ওইখানে মাচা পাতা আছে। সন্ধ্যার সময় এবং বিকেলবেলা সারাদিনই মানুষজন এখানে বসে থাকে, কারণ ওই নদীর ওই পাড় থেকে হু হু করে বাতাস আসে। আর গরমের সময় একমাত্র এই জায়গাটাই হচ্ছে সম্বল। অনেকের বাড়িতে কারেন্ট নেই আমাদের এলাকায়, যেহেতু দরিদ্র একটা এলাকা। আমি ওই রাস্তার পাড় ধরে আসতেই আচমকা খেয়াল করলাম, মানে হচ্ছে যে জ্যোৎস্না, আকাশে কিন্তু ফুল জ্যোৎস্না ছিল। ওই জ্যোৎস্নার ওপর থেকে একটা আলোক রশ্মি নিচের দিকে নেমে আসছিল। এটা দেখে আমি প্রথমে মনে করলাম হয়তো চাঁদের আলো, কিন্তু যখন সেটা আমার কাছবর্তী হয়ে আমার কাছাকাছি আসছিল তখন আমি কিঞ্চিত ভয় পেয়ে যাই এবং ভয় পেয়ে ওইখান থেকে সরে দাঁড়াই। কিন্তু সেই জিনিসটা খুব দ্রুত গতির সঙ্গে আমার দিকে উড়ে আসছিল। তারপর আচমকা আমার 8-10 হাত উপর থেকে গায়েব হয়ে গেল। আমি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পড়ে গেলাম এবং পড়ে যখন উঠলাম, উঠে দৌড় মারলাম। দৌড় মেরে সেই বটগাছটার কাছে আসার সাথে সাথেই আমি খেয়াল করলাম
বটগাছের আড়াল থেকে একটা আলো আমার সামনে ভেসে আসলো আর কি, এবং সেই আলোটা একটা মানুষে রূপান্তর হয়ে গেল এবং আমার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা মেয়ে মানুষের শরীর, তার মুখে নাকাব পরা, চোখ দুটো দেখা যাচ্ছে, তবে চাঁদের আলোতে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে যে সে একটা মেয়ে মানুষ সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি ভয়ে তাকে বললাম কি যে, আপনি কে এবং আপনি এরকম আমার পথ আগলে দাঁড়িয়েছেন কিসের জন্য? আপনি আমাকে যেতে দিন, আমি কোনো কিছু করিনি, আমাকে মাফ করে দিন। আমি সত্যিই ভয় পেয়েছিলাম যে এটা কোনো ভূত প্রেত বা অন্য কোনো কিছু হবে, না হলে এরকমভাবে আচমকা বটগাছের আড়াল থেকে আমার কাছে কিভাবে আসবে? আমি অনেক বছর গ্রামে আসি না, আর এইসব জায়গা জমি আগের মতো আছে কিনা কে জানে, ভূত প্রেত তো থাকতেই পারে। আমাদের এলাকাটা একদম অজপাড়া গায়ের মতো ছিল, যার কারণে এসব বিষয়ে অনেকেই ভয় পেত। তবে আমার ছোটবেলা থেকে ভয় পাওয়ার তেমন অভ্যাস ছিল না। মেয়েটি আমার কাছে এগিয়ে আসলো। মেয়েটির মুখে এক ধরনের নাকাব পরা, এই নাকাবটা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, এবং সেই ফুলের ঘ্রাণটা মেয়েটির গা থেকেই আসছিল। সে আমার কাছে এগিয়ে এসে বলল, আচ্ছা আপনি কান্না করছেন কিসের জন্য? নদীর পাড়ে বসে কান্না করছিলেন। আমি তখন বললাম, সেটা করছিলাম, কিন্তু আপনি কিভাবে দেখলেন? আর আপনি কে? আপনি কি তখন আমাকে ওরকমভাবে বলেছিলেন যে আমি কেন কান্না করছি? তখন সেই মেয়েটি বলল, জি হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম। মেয়েটির কণ্ঠস্বর ছিল অসম্ভব মায়াবতী, তার কণ্ঠ শুনে যে কেউ পাগল হয়ে যাবে। আমি তখন তাকে বললাম যে আপনি কে এবং আপনি এরকমভাবে আমার পথ আগলে কেন দাঁড়িয়েছেন? আপনি কি কোনো পেতনি বা কোনো ভূত? মেয়েটি তখন খিলখিল করে হেসে দিল। হেসে দিয়ে বলল, আরে আমি ভূত বা পেতনি হতে যাব কিসের জন্য? আমি আপনার কাছে এসেছি এবং আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনি আমার যে বড় উপকার করেছেন, সেই উপকারের প্রতিদান হয়তো আমি আপনাকে দিতে পারবো না, তবে আপনি ওইখান থেকে চলে আসার পর আমি আপনাকে খুঁজেছি, কিন্তু আপনি যে এখানে চলে এসেছেন সেটা খুঁজে বের করতে আমার বেশ খানিকটা সময় লেগেছে এবং আপনার সাথে আমার কথা বলার বেশ ইচ্ছা ছিল। আমি তখন বললাম, আমি তো আপনাকে চিনি না, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনেন? আর আপনি আমার ঠিকানা বের করে এখানে কিভাবে এসেছেন? আপনাকে তো আমি চিনি না, কখনো দেখিওনি। মেয়েটাকে সত্যি চাঁদের ঝাপসা আলোতে কিছুই বোঝা যাচ্ছিল না এবং দেখা যাচ্ছিল না, কারণ বটগাছের আলো জায়গাটাকে খানিকটা ছায়া ছায়া করে দিয়েছে আর কি। তো তখন মেয়েটা আমাকে বলল, আমি আপনাকে খুব ভালোভাবে চিনি এবং গত রাতে আপনি আমাকে সাহায্য করেছিলেন, সেটার জন্যই আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। আমি তখন বললাম, আমি আপনাকে গত রাতে কোথায় সাহায্য করলাম? আমি তো কোনো সাহায্য করিনি আপনাকে, আর আপনাকে তো আমি প্রথম দেখছি, আপনাকে তো আমি চিনিও না। তারপর মেয়েটি আমাকে বলল যে আমি আপনাকে চিনি এবং আপনি হয়তো আমাকে পূর্ণাঙ্গভাবে না চিনলেও আপনাকে আমি চিনি এবং আপনি আমার অনেক বড় উপকার করেছেন, সেই প্রতিদান আমি আপনাকে দিতে এসেছি। আমি তখন বললাম, আমি আপনার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ভয় পাওয়া বন্ধ করুন আগে। আমি আপনাকে ভয় দেখাতে অথবা কোনো ক্ষতি করতে আসিনি, আমি আপনার উপকার করার জন্য এসেছি এবং আমি জানি যে আপনার মনে অনেক দুঃখ, দুঃখ না হলে কেউ এরকমভাবে কান্না করে না। আমি তখন বললাম যে সেটা ঠিক আছে, কিন্তু আপনার পরিচয়টা কিন্তু আপনি আমাকে দেননি এবং আপনি কেন আমার কাছে এসেছেন সেটাও আমি জানি না। নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, আমি কোনো খারাপ কাজ করেছি, সেজন্য হয়তো আপনি, আচ্ছা আপনি কি ভূত নাকি কোনো প্রেতনি? মেয়েটি আবার খিলখিল করে হেসে দিল। হেসে দিয়ে বলল, আমি ওইগুলোর কিচ্ছুই না। আসলে আমি আপনাকে সমস্ত ঘটনা না বললে আপনার ভয় হয়তো কাটবে না, আর আপনি হয়তো এরকমভাবে আমাকে ভূত প্রেত ভাবা বন্ধ করবেন না। আপনি এক কাজ করুন, চলুন আমার সঙ্গে, আমরা ওইখানটাতে গিয়ে বসি, তারপর আমি আপনাকে সমস্ত ঘটনা বলছি। আমি কোনোভাবেই যেতে রাজি হচ্ছিলাম না, কারণ আমাকে কোথায় না কোথায় নিয়ে যায়, আর এটা একটা মানুষ না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, কারণ মানুষ যদি হতো তাহলে হয়তো সেরকমভাবে আলোকিত হয়ে আমার কাছে উপস্থিত হতো না, পাশাপাশি এরকমভাবে আকাশ থেকে উড়েও আমার কাছে আসতে পারতো না। নিশ্চয়ই সে কোনো ভূত প্রেত অথবা অন্য কোনো কিছু হতে পারে, আশরাফুল মাখলুকাত তো মোটেই না। আমি তখন তাকে দেখে পেছনের দিকে দৌড় দিলাম, কারণ আমার তখন ভীষণ ভয় লাগছিল। আমি এই পেছনের কাঁচা রাস্তা দিয়ে আমাদের বাড়িতে উঠতে পারতাম। আমি বেশ খানিকটা দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে যখন আমাদের বাড়ির কাছের যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা পার হলেই আমি বাড়ির ওই পাশে চলে যাব, ঠিক তখনই দেখলাম ব্রিজের ওপর সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এবার তার সম্পূর্ণ শরীর আমার কাছে দৃশ্যমান হলো, কারণ চাঁদের ফুল আলো তাকে দেখা যাচ্ছিল এবং আমি সত্যি ভয়ে আমার বুক ধরফর ধরফর করছিল। মেয়েটি তার মুখের নাকাব সরিয়ে ফেলল। এবার তার চেহারা স্পষ্ট এবং চাঁদের আলো যতটুকু দেখা যাচ্ছে, সে যে অসম্ভব রকমের রূপবতী তা বোঝার উপেক্ষা রাখে না। আমাকে সে বলল যে আমি যে কোনো ভূত প্রেত বা আপনার কোনো ক্ষতি করতে আসিনি সেটা তো আপনি বুঝতে পারছেন। আমি তখন আরও ভয় পেয়ে গেলাম, কারণ সে আচমকা ওইখান থেকে এখানে কীভাবে চলে আসলো।
মেয়েটি তখন আমাকে বলল, আপনি শান্ত হন, আমি সত্যি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আগে আপনি আমার কথা শুনুন। কথা না শুনলে আমি আপনাকে বোঝাবো কিভাবে যে আমি আপনার উপকার করার জন্য এসেছি। তখন আমি খানিকটা স্বাভাবিক হলাম। স্বাভাবিক হওয়ার পর মেয়েটা আমার কাছাকাছি আসতে গেল। আমি তাকে থামিয়ে দিলাম, বললাম কি যে আমার কাছে আসার দরকার নেই, আপনি ওইখান থেকে কথা বলুন। মেয়েটার দিকে আমি দুইবার তাকিয়েছি, দুইবারই আমার চোখ সরাতে আমি বাধ্য হয়েছি, কারণ সে ছিল অসম্ভব রকমের সুন্দরী। তার গা থেকে আসছিল অসম্ভব সুন্দর এক ফুলের ঘ্রাণ এবং তার কথার মিষ্টতা সবকিছুর জন্য আমাকে বিমোহিত করছিল। আমি একজন ভ্যান চালক হলেও আমার মধ্যে ওই আধুনিকতার অনেক কিছুই ছিল এবং আমি অন্যান্য ভ্যান চালকদের থেকে আধুনিকভাবে জীবনযাপন করতাম। মেয়েটি তখন আমাকে বলল, দেখুন, আমি আপনাকে সমস্ত কিছু বলছি। আপনার মনে আছে গতকালকে রাস্তায় আপনি একটা বিড়ালকে উদ্ধার করেছিলেন এবং বাঁচিয়েছিলেন? তখন আমি বললাম, হ্যাঁ, কিন্তু সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তাহলে কি সেই মেয়েটি আপনি? আমার মাথায় সঙ্গে সঙ্গে চলে আসলো। তখন মেয়েটি বলল যে হ্যাঁ, সেই মেয়েটি আমি এবং আমার নাম হুরাম। আমাকে হয়তো আপনি চিনবেন না, তবে আমার পরিচয় আমি আপনাকে দিচ্ছি। আসলে সেদিন রাতে আমি একটা বিপদে পড়েছিলাম। একটা খারাপ দুষ্টু জিন আমার পেছনে পড়েছিল। আমি হচ্ছি একটা পরী। এই কথা শুনতেই এবার আমার গায়ের লোম সত্যি সত্যি দাঁড়িয়ে গেল। একটা পরী? পরীর গল্প আমি ছোটবেলায় বাপদাদার কাছ থেকে শুনেছি, দাদির কাছ থেকে শুনেছি, কিন্তু বাস্তবে এটা যে কখনো সম্ভব সেটা আমার কল্পনার বাইরে ছিল। আপনাদের অনেকের কাছে এটা হয়তো শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তবে এটা আমার সঙ্গে যখন ঘটেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে ভয় কাকে বলে। ভয় পাওয়ার যদিও আমার কোনো দরকার ছিল না, কারণ সে আমাকে বলেছিল যে আমি তার উপকার করেছি এবং সে আমার উপকার করার জন্য এসেছে। এই কথা শুনে আমার গলা বুক শুকিয়ে গেল। সে আমাকে বলল, ভয় পাবেন না, এবং আমার খুব কাছাকাছি একদম আলোর বেগে চলে আসলো। আলোর বেগে এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরলো, বলল কিছু, দয়া করে ভয় পাবেন না। সে যখন আমার হাত ধরলো, সত্যি এবার আমার হার্টবিট বেড়ে গেল। কারণ হচ্ছে এর আগে এরকম সুন্দরী কোনো মেয়ের এত কাছাকাছি আমি কখনো যাইনি এবং কোনো মেয়ে আমার হাতও ধরেনি। মানে এবার এই অনুভূতিটা অন্যরকম ছিল। সে বলল, তারপর শুনুন। তারপর যখন আমাকে একটা খারাপ জিনে আক্রমণ করলো, আমি সেখানে আহত হয়ে পড়েছিলাম। সেই জিনটা আমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তবে আপনি যথাসময়ে এসে আমাকে উদ্ধার করলেন। তখন আমি বেশ খানিকটা আঘাত পেয়েছিলাম এবং আমি মানুষকে ভয় পেতাম, কিন্তু আপনি আমার কাছে আসলেন, আমাকে খুব যত্ন সহকারে আপনার ভ্যানে তুললেন, তারপর আমাকে নিয়ে গেলেন হাসপাতালের দিকে। ততক্ষণে আমি বিড়ালের রূপ থেকে মানুষের রূপ ধারণ করে ফেলেছি, যে রূপটাই আপনি আমাকে এখন দেখতে পাচ্ছেন। তারপর আমি খেয়াল করলাম যে আপনি আমাকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন, আপনাদের এইখানে যেটাকে চিকিৎসা বলে, তবে আমাদের ওইখানে চিকিৎসা উন্নত এবং অন্যরকম। হাসপাতালে গেলে আমি যে একটা মানুষ না, সেটা ওরা ধরে ফেলবে। এই জন্য আমি আপনাকে না বলে ওইখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি যখন আমার জ্ঞান ফেরে। তারপর আমি আমার নিজের দেশে যাই এবং সেখানে গিয়ে আমি আমার যে গোত্রের লোক ছিল তাদেরকে এরকমভাবে বলি, এবং যে জিনটা আমার উপর আক্রমণ করেছিল সেই জিনটাকে শাস্তির ব্যবস্থা করা হয়। আমাদের গোত্রের মানুষজন, আমাদের গোত্রের যেসব জিনেরা আছে তারা আমার চিকিৎসা করে। ওই রাতে চিকিৎসা শেষে আমি আপনার বাড়িতে যাই, আপনি যেখানে ছিলেন। আপনার গায়ের ঘ্রাণ শুকিয়ে আপনার সঙ্গে সঙ্গে আমার পেছনে যায়, কিন্তু আপনার বাড়িতে গিয়ে দেখি আপনি আরাম করে ঘুমাচ্ছেন এবং আমাকে দেখে আপনার মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না। আমি তখন একটা বিড়ালের রূপ ধরে আপনার ওখানে ছিলাম। তারপর পরের দিন সকালে উঠে আপনার বাসায় আপনাকে খুঁজে পাইনি আমি, কারণ হচ্ছে ভাবলাম যে আপনি ঘুমাচ্ছেন, ঘুমান, পরের দিন এসে আপনার সঙ্গে কথা বলা যাবে। তারপর আমি আপনার বাড়িতে এসে আপনাকে খুঁজে পেলাম না। ওইখানকার এক লোক মারফত আমি জানতে পারলাম যে আপনি গ্রামের বাড়িতে এসেছেন, আপনি যেখানে কাজ করতেন। তার কাছে আমি মানুষের বেশ ধারণ করেই বিষয়টা শুনেছি এবং সে আমাকে বলার পরে আমি আপনার গ্রামের বাড়িতে আসি, এবং আসার পর আমি বুঝতে পারছিলাম না যে আমি আপনার সঙ্গে কীভাবে কথা বলবো। তবে আপনি এরকমভাবে দুঃখবোধ এবং কান্না দেখে সত্যি আমার খারাপ লেগেছিল। এই জন্য আচমকা আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছে আপনি কান্না করছেন কিসের জন্য। তবে আমি এত দ্রুত আপনার সঙ্গে কথা বলতে চাইনি। আমি দেখতে চাচ্ছিলাম যে আপনি আমাকে সত্যি খোঁজেন কিনা, বা আমার বিষয়ে গতকালকে যা ঘটেছে এটা নিয়ে কোনো কিছু ভাবেন কিনা। তবে সত্যি আপনি মানুষটা বেশ ভালো। মানুষের বিষয়ে আমার বেশ খারাপ ধারণা ছিল যে মানুষ খারাপ হয়, মানুষ খুব কষ্ট দেয় অন্যকে, এসব বিষয়ে আমার খুব খারাপ ধারণা ছিল। তবে আপনি আমার সেই খারাপ ধারণাটা ভেঙে দিয়েছেন। তখন আমি খানিকটা স্বাভাবিক হয়েছি যে এই পরী মেয়েটি আমার কোনো খারাপ কোনো কিছু করতে আসেনি, আর সে যেহেতু অসম্ভব রকম সুন্দরী একটা মেয়ে ছিল, সেহেতু তার প্রতি আমার অন্যরকম একটা সিম্পেথি কাজ করতে শুরু করলো যে না, সে আমার কোনো ক্ষতি করবে না। এরপর সেই পরী মেয়েটি আমাকে বলল, আচ্ছা এবার বলুন তো,
আপনি কান্না করছিলেন কিসের জন্য এবং বাড়িতে হুট করে চলে আসলেন কিসের জন্য? কিছু তো বুঝতে পারলাম না। তখন আমি আমার সমস্ত ঘটনা বলতে শুরু করলাম। আমি তখনও কান্না করলাম তার সামনে। আমরা তখন সেই ব্রিজের ওইখানেই বসেছিলাম। সে আচমকা একটা চেয়ার আমার জন্য নিয়ে এসেছিল, কোত্থেকে আমি জানি না। তবে একটা চেয়ার সে আমার জন্য নিয়ে আসলো আর একটা তার জন্য। এই প্রথম কোনো ব্রিজের ওপর বসে চেয়ার পেতে তার সঙ্গে আমি গল্প করতে লাগলাম। এত রাতে সাধারণত কেউ আসবে না সেটা আমি জানি, এবং সে যেহেতু আমার পিছু ছাড়বে না, সেহেতু তার সঙ্গে কথা বলা ছাড়া আমার কোনো উপায় নেই। তারপর সে আমাকে বলল যে, কি ব্যাপার বলুন তো, আপনি আসলে মূলত কান্না করছিলেন কিসের জন্য? আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। আসলে আপনার কান্না আমার ভালো লাগছে না। তারপর আমি বলে উঠলাম যে, যখন আমার বয়স 12 বছর তখন আমার আব্বা মারা যায়। আসলে আমি যে নদীর পাড়ে বসে কান্না করছিলাম, ওইখান থেকে খানিকটা দূরেই আমাদের বাড়ি ছিল এবং আমার চাচারা আমরা সকলে ওইখানেই থাকতাম। কিন্তু এই নদী আমাদের সমস্ত ঘর বাড়িদর ভেঙে নিয়ে গিয়েছে। আমার বয়স তখন 12 বছর যখন আমার আব্বা মারা যায়। আমি তখন স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে ফিরে দেখতে পাই যে আমার আব্বার মৃতদেহ আমার ওই বাড়ির উঠানে রাখা। আপনি যেখানে আমাকে কান্না করতে দেখলেন, খুব বেশি দিন আগের কথা না। তারপর আমি গিয়ে আব্বার লাশ দেখে খুব কান্না করেছিলাম। আব্বা মারা যাওয়ার পর আমরা খুব বিপদে পড়লাম। আমাদের যে জমি ছিল, যে জমিটায় বর্তমানে আমরা বসবাস করছি, সেই জমিটা আমার আব্বা এক জায়গায় বন্ধক দিয়ে রেখেছিলেন। বন্দুক দিয়ে তিনি সেখানে টাকা নিয়ে গিয়ে সংসার চালাতেন। আর আমার আব্বা তখন চিকিৎসা করতেন আর কি। তিনি খুব অসুস্থ ছিলেন, চিকিৎসা করার জন্য টাকা নিয়েছিলেন। অনেক কাকতি মিনতি করে আমার আব্বার মারা যাওয়ার পরে ওই জমিটা, যার কাছ থেকে আমরা বন্দুক নিয়ে টাকা নিয়েছিলাম, তাকে অনেক কিছু বলে কই আমরা ওই জমিটা উদ্ধার করি, নাহলে সেই জমিটা ওরা হয়তো বাজেয়াপ্ত করে নিত। যাই হোক, ওই বয়সে আমি ঢাকা শহরে যাই কাজ করার জন্য, এবং এক প্রকার কাজের সন্ধান পেয়ে আমি একটু একটু করে সেই জমি জমার সমস্ত লোন শোধ করেছি। আর আমার মায়ের চিকিৎসা করিয়েছি, আমার ছোট 2 বোনকে মানুষ করেছি। ছোট 2 বোনকে বিয়ে দিতে হবে, মায়ের চিকিৎসা করাতে হবে। আব্বা বেঁচে থাকলে হয়তো এসব বিষয় নিয়ে আমাকে এখন আর ভাবতে হতো না। সব মিলিয়ে এইসব নিয়ে আমি বেশ দুঃখবোধের মধ্যে ছিলাম এবং খুব কষ্ট পেয়েছিলাম। এই কারণে আমি কান্না করছিলাম। তবে আমি যে নিজের অজান্তে আপনাকে সাহায্য করতে পেরেছি, এটা ভেবে আমি বেশ আনন্দিত। আপনি যে একজন আশরাফুল মাখলুকাত না, সেটা আমি বুঝতে পেরেছিলাম, এবং সেটা ভেবেই হয়তো আমি আপনাকে ভয় পাচ্ছিলাম যে আপনি কোনো ভূত প্রেত। তবে আপনি যে একটা পরী এবং ভালো পরী, এসব বিষয়ে আমি জানতাম না, এখন জানতে পারলাম। আসলে জিনদের সম্পর্কে আমাদেরকে খারাপ কিছু শেখানো হয় ছোটবেলা থেকেই। যেমন আমি আমার দাদির কাছ থেকে অনেক ঘটনা শুনেছি যে পরীরা নাকি মানুষকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে আর দেয় না, তাকে দিয়ে নানান খারাপ কাজ করায়। তারপর জিনরা কোনো মানুষের ঘাড়ে আসলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে রেখে আসে, নানানভাবে ক্ষতি করার চেষ্টা করে। আমাদের গ্রামেরই এক ভাই ছিল, নূর আলম ভাই। ওই নূর আলম ভাইয়ের ঘাড়ে একটা জিন ছিল। তো নূর আলম ভাইয়ের ঘাড়ে যখন জিন আসতো, তখন নূর আলম ভাই নানান ধরনের চিৎকার চেঁচামেচি করতো, এবং নূর আলম ভাই সবসময় ফকির বাড়িতে পড়ে থাকতো। ওই জিনটা নাকি তাকে কোনোভাবে শান্তি দিত না, নানানভাবে তাকে অত্যাচার করতো। এইসব বিষয় ভেবেই আমার জিনেদের প্রতি একটা অন্যরকম খারাপ ধারণা ছিল। তবে আপনার সঙ্গে কথা বলে আমার সেই ধারণাটা চলে গিয়েছে। মেয়েটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত বাড়িতে যান, আমি আমার জগতে যাচ্ছি। সেখান থেকে আপনার জন্য আমি কালকে কিছু একটা নিয়ে আসবো, এবং আমি আপনার সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দিব, ঠিক আছে? কথা বলার পর মেয়েটি আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল, এবং মেয়েটির কথা আমার মনের মধ্যে যেন একদম রেশের মতো রয়ে গেল। যাই হোক, আমি বাড়িতে গেলাম, বাড়িতে ঘুমিয়ে পড়লাম। আমার কাছে এই সবকিছু স্বপ্নের মতো মনে হতে লাগলো। আমি মনে করেছিলাম যে বাড়িতে 4-5 দিন থাকবো। তবে এই মেয়েটি আসার পরে আমার কেন যেন মনে হচ্ছে যে আরও বেশ কিছুদিন থাকা উচিত আমার এখানে। আর ঢাকা শহরে আমার যে 2-3টা ভ্যান ভাড়া দেওয়া ছিল, সেই ভ্যান থেকে তো আমার টাকা আসছেই। আর অনেকদিন পরে যেহেতু বাড়িতে এসেছি, আর বেশ কিছুদিন থাকবো বলে সিদ্ধান্ত নিলাম। পরের দিন রাত্রেবেলা ঠিক একই সময় নদীর পাড়ে মেয়েটি আমার কাছে আসলো। আমি যখন ওখানে বসে নদীর দিকে তাকিয়েছিলাম, আমি খেয়াল করলাম আচমকে মেয়েটি আমার পাশে এসে বসলো। সে কখন এসেছে আমি জানি না, তবে আমার পাশে এসে বসে বলল কি ব্যাপার, কি ভাবছেন? আমি তখন বললাম, হুরাম, আপনি এসেছেন? মেয়েটি তখন জানালো, জি হ্যাঁ, আপনার চেহারা তো অনেক সুন্দর লাগছে, আর আপনি তো আমার নাম মনে রেখেছেন, বিষয়টা জেনে খুব ভালো লাগলো। এরকম করে হুরামের সাথে প্রত্যেক দিনই আমার নদীর পাড়ে দেখা হতো। প্রায় 15 দিন পার হয়ে গেল। হুরাম আমার সঙ্গে এরকম নিয়মিতভাবে দেখা করছে এবং গল্প করছে। আমরা প্রায় রাত জেগে গল্প করতাম এবং একে অন্যের সঙ্গে গল্প করতাম ওদের দেশ সম্পর্কে, আমাদের দেশ সম্পর্কে। যাই হোক, হুরাম আমাকে বলেছিল যে ও আমাকে সাহায্য করবে, এবং প্রায় 15 দিনের মতো আমি ওর সঙ্গে ওইখানে থাকলাম।
তারপর আমি ঢাকা শহরে ফিরে গেলাম। ফিরে গিয়ে আমার যে ভ্যানের ব্যবসা ছিল, সেই ভ্যানের ব্যবসাটা আমি আরও জোরেশোরে পরিচালনা করতে লাগলাম। কারণ হুরাম আমাকে বেশ কিছু স্বর্ণালংকার দিয়েছিল এবং দামি গহনা দিয়েছিল। বলেছিল, এই জিনিসগুলো ব্যবহার করে আপনি আপনার ব্যবসাকে বাড়াতে পারবেন। আর আমার মনে হয় যে আপনি এগুলো ব্যবহার করে আপনি আস্তে আস্তে বড়লোক হয়ে উঠতে পারবেন। যাই হোক, হুরাম আমার সঙ্গে ওই শহরে যখন আমি থাকতাম তখন আমার সঙ্গে ছিল, এবং আমি যে গ্যারেজে কাজ করতাম মাত্র 8 মাসের ভিতরে সেই গ্যারেজের সমস্ত ভ্যানগুলো আমি কিনে নিলাম। তখন আমার আন্ডারে প্রায় 40টার মতো ভ্যান ছিল, এবং আমি এক প্রকার সেই গ্যারেজের ভ্যানগুলো ভাড়া দিয়ে সেখান থেকেই গিয়ে আমি কাজ করতে শুরু করলাম। এবং 8 মাসের মধ্যে যে আমি এরকম একটা জিনিস করতে পারবো সেটা শুধুমাত্র হুরামের জন্য সম্ভব হয়েছিল। তো হুরাম মেয়েটি ছিল অসম্ভব রকম সুন্দরী এবং রূপবতী। তার প্রতি যে আমার প্রেম আসবে না সেটা হয়তো অস্বাভাবিক কোনো বিষয় না, তবে তার প্রতি আমার ভালোবাসা এসেছিল। তবে সে যেহেতু আমাকে পছন্দ করতো না বা আমাকে ভালোবাসতো না সেটা আমি বুঝতে পারতাম, বা সে আমাকে বুঝতে দিত কিনা আমি জানি না। যাই হোক, হুরামের সঙ্গে এরকমভাবে আমার চলাচল চলছিল। তো বেশ কয়েক মাস পরে হুরাম গিয়ে আমার কাছে আবার আসে। ওর সঙ্গে আমার কয়েক মাস দেখা ছিল না। তো হুরাম আমার কাছে আবার আসে, বলে কি যে মতিন, আমি তোমাকে আমাদের ওইখানে নিয়ে যেতে চাই, তুমি কি আমাদের ওইখানে যেতে চাও? এই কথা শুনে আমি কিঞ্চিত ভয় পেলাম, কারণ ও আমাকে ওদের ওখানে নিয়ে যাবে, ওদের ওখানটার জায়গাটা দেখতে কেমন সেটা তো আমি জানি না। ততদিন আমার বিজনেস কিন্তু বেশ ভালোই চলছিল। পরিমেয়েটার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার সমস্ত কিছু খুব ভালোভাবে চলাচল হচ্ছিল। তো যাই হোক, ওই দিন গিয়ে আমি আমার গ্রামে যাই। গ্রামে থাকা অবস্থায় ওর সঙ্গে দেখা হয়েছিল, আর মূলত গ্রামে যখন আমি যেতাম তখনই ওর সঙ্গে আমার বেশি দেখা হতো। এবং এই 8 মাসে আমি গ্রামেই গিয়ে ওই বাইরে বসে ওর সঙ্গে বেশি গল্প করেছি, এবং ও আমার সমস্ত কিছুই সমাধান করে দিয়েছিল। আমার ব্যবসা বাণিজ্য বা যেরকমভাবে আমি বড় হতে পারি এই সমস্ত জিনিসগুলো গিয়ে ও আমাকে খুব সাহায্য করেছিল, এবং বলেছিল যে আমি আপনার সঙ্গে আছি এবং আপনাকে আমি সবসময় হেল্প করব। তো যাই হোক, আমার তার সঙ্গে এরকমভাবে চলতে থাকে, এবং ওই দিন রাত্রেবেলা উনি গিয়ে আমাকে ওর সাথে করে ওদের ওইখানে নিয়ে যায়, ওরা যেখানে থাকে। তো জায়গাটা দেখতে অনেকটা আমাদের এইখানকার মতোই, তবে ওদের ইমারতগুলো এবং ঘরবাড়িগুলো একটু ভিন্ন। তো ওদের বাড়িতে যখন যাই, ওর মা গিয়েছিল ঘরের ভিতরে, ওর বাবা এবং ভাইয়েরা ছিল না। তো ওই সুযোগে আমাকে নিয়ে গিয়েছে, কারণ ওর মা এবং ভাইয়েরা যদি জানতে পারতো যে আমি এখানে গিয়েছি তাহলে হয়তো ওদের প্রতি নানান ধরনের চাপ আসতো, কারণ ওদের ওইখানে মানুষ নিয়ে যাওয়া নিষেধ আছে। হুরামের মা ছিল ওর মতোই রূপবতী এবং সুন্দরী। তো এখানে যাওয়ার পর আমাকে নীল রঙের পানীয় খেতে দেওয়া হলো, এবং নাস্তা হিসেবে কিছু শরবতের সাথে মিষ্টি খেতে দেওয়া হলো এবং ফলমূল খেতে দেওয়া হলো। তো এখানে আমি বেশিক্ষণ ছিলাম না, ওই একবারই আমি ওদের ওখানে গিয়েছিলাম, এবং ও আমাকে বলেছিল যে আসলে এখানে মানুষ আসা নিষেধ, তো তবে তোমার সঙ্গে যেহেতু আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে উঠেছে এবং তুমি আমাকে কয়েকবার বলেছো যে আমাদের এখানে আসবে, এই কারণে তোমাকে এখানে নিয়ে আসা। তো ওদের ওইখানে বেশ অদ্ভুত কিছু গাছ আছে, সেই গাছের পাতা একদম নীলবর্ণ আর কি, নীলবর্ণের পাতা এটাকে আমি কখনো দেখিনি। পাশাপাশি লাল, তারপর সবুজ বর্ণের পাতা আছে, তবে নীল বর্ণের পাতাটা আমাকে অবাক করেছে। এবং ওরা নাকি এখানে বিগত 1300 বছর ধরে আছে, ওর পরিবার সমেত এবং অন্যান্য সকলে, এবং ওরা অনেক বছর বাঁচে। তো হুরামের সাথে কিন্তু আমার সম্পর্ক এরকমভাবে চলছিল। তো হুরামকে এক পর্যায়ে কিন্তু আমি পছন্দ করে ফেলি, তবে ও যদি আমাকে সাড়া না দেয় তাহলে তো আমি ওকে কিছু বলতে পারবো না, আর ওর প্রতি আমার ভালোবাসাটা থাকলেও আমি আসলে ওকে জানাতে অক্ষম আর কি। এবং পরবর্তীতে 2015 সালের দিকে ওর সাথে কিন্তু আমার সম্পর্কে 2 বছর মাঝখানে কেটে যায়, এবং এই 2 বছরে ওর সহায়তায় আমি বেশ কিছু গিয়ে টেক্সটাইল মিলের বেশ কিছু কাজের মধ্যে জড়িয়ে পড়ি ঢাকা শহরে, এবং টেক্সটাইল মিলের কাজ শুরু করি আর কি। তো আমার ওই যে গ্যারেজ ছিল সেই গ্যারেজ থেকে প্লাস আরও বেশ কিছু ব্যবসা বাণিজ্য আমি শুরু করি ঢাকা শহরে অনেকের সাথে থেকে। তারপর গিয়ে হুরাম আমাকে যে জিনিসগুলো দিয়েছিল সেই জিনিসগুলো কিন্তু আমি বিক্রি করিনি, বেশ দামি জিনিস ছিল, এবং ওই জিনিসগুলো বন্ধক রেখে আমি বেশ কিছু টাকা পেয়েছিলাম। তো ওইটা গিয়ে ওর ব্যবহারকৃত কিছু দামি জিনিস ছিল যেটা কিনা ও আমাকে দিয়েছিল। ও আমাকে আরও বেশ কিছু স্বর্ণলঙ্কার টাকা পয়সা দিতে চেয়েছিল, তবে আমি বলেছি যে এগুলো হয়তো অবৈধ হবে, টাকা পয়সা তো তুমি বানাতে পারবে না বা ইনকাম করতে পারবে না, হয়তো কোথাও থেকে এনে দিবে, আমি এটা নিতে চাইনি ওর কাছ থেকে। তারপর আমি ওর স্বর্ণলঙ্কারগুলো 2 বছর পরে ফিরিয়ে দিই। ততদিনে আমার টেক্সটাইল মিলের যে কার্যক্রম বা যেসব কিছু করার দরকার, এবং আমি বেশ কিছু টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি, এবং আমার বাড়িতে যে জায়গা ছিল সেই জায়গায় আমি বিল্ডিং পর্যন্ত তুলে ফেলেছিলাম ওই 2 বছরে আর কি। তো ওইটা আমার এলাকার লোকজন দেখে আমার প্রতি খুব জেলাস ছিল যে আমি ঢাকা গিয়ে এমন কী করেছি যে আমার এরকম বাড়িঘর দৌড় হলো। তারপর গিয়ে
একটা সন্ধ্যায় আমার বাড়িতে হচ্ছে কি কয়েকজন মেহমান আসলো। আমাদের ওই এক চাচা ছিল, সেই চাচাই নিয়ে এসেছিল। এক প্রকার হুট করেই একটা ছেলের সম্বন্ধ নিয়ে আসলো আমার বোনের জন্য, বড় বোনের জন্য, মানে ছোট বোন কিন্তু সব থেকে বড় আর কি। তো ওর জন্য যখন সম্বন্ধ নিয়ে আসলো, আচমকাভাবে ওই দিন রাত্রেবেলায় আমার ছোট বোনের হচ্ছে ওই ছেলের সাথে বিয়ে হয়ে গেল। তো ওই দিন রাত্রে আমি হুট করে বিয়ে দেওয়ার লোক না, তবে শুধুমাত্র ওই পরি মেয়েটার জন্য, মানে হুরামের জন্যই আমি এটা করেছি। হুরাম আমাকে বলেছে যে ছেলে ভালো, আমি তার সম্পর্কে খোঁজ করেছি, তুমি বিয়ে দিতে পারো। তো ওই সময় আমার অর্থনৈতিক পজিশন বেশ ভালো ছিল, যার কারণে আমি এত কিছু চিন্তা না করে ছেলের ভালো দেখে আমি বিয়ে দিয়ে দিই। এবং এরকম করেই আমার কিন্তু সময় বেশ ভালো কাটছিল। তো আরও কিছু সময় মাঝখানে কাটলো এবং হুরাম কিন্তু নিয়মিত আমার সঙ্গে দেখা করতে আসতো এবং বলতো যে আমি তোমাকে পুরোপুরিভাবে সফল না করে যাচ্ছি না। তো আমার শুধুমাত্র এটা ভেবেই খারাপ লাগতো যে আমি তো হুরামকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি এবং ওর প্রতি ওকে যে কেউ দেখলে ভালোবেসে ফেলবে। এই যে 2-2.5 বছর ও আমার সঙ্গে আছে এবং ঢাকা শহরে থেকে আমরা কাজ করছি। তো সব মিলিয়ে আমার কিন্তু ওর প্রতি ভালোবাসাটা সেই প্রথম থেকেই ছিল। তো যাই হোক, ও কিন্তু আমাকে এইসব বিষয়ে কখনো ব্যক্ত করেনি বা জানায়ওনি। তো আমি হচ্ছে গিয়ে ওই ঢাকা শহরে প্রথমবারের মতো 2017 সালের দিকে আমি আমার প্রথম ফ্যাক্টরি দিই। আমার ওই টেক্সটাইল মিলের যে কার্যক্রম ছিল সেগুলো খুব ভালোভাবে চলছিল এবং 17 সালের দিকে আমি ঢাকা শহরে ঢাকার পাশে একটা ফ্যাক্টরি দিই এবং সেই ফ্যাক্টরি খুব ভালোভাবে রান করে। তো আমার তখন কিন্তু সম্পূর্ণভাবে সব কিছু ঠিক আছে, আমার টাকা পয়সা আছে, প্লাস কোরামের মাধ্যমে আমি এত বড় হতে পেরেছি। আমি কিন্তু তখন ভ্যান চালক ছিলাম, ভ্যান চালক থেকে একটা গ্যারেজের মালিক হয়েছি, গ্যারেজের মালিক থেকে টেক্সটাইল মিলের মালিক এখন আমি। তো সব মিলিয়ে আমার টাকা পয়সা বা সমস্ত কিছু ঠিক ছিল। তো আমি ভেবেছিলাম যে ওই পরি মেয়েটাকে আমি আমার ভালোবাসার কথা জানাবো, কারণ না বললে আমি আর থাকতে পারছিলাম না। তো ওই দিন রাত্রেবেলা যেদিন আমি ওকে জানাবো, আমি ওকে ডাকলাম এবং ডাকার পর ও আসলে খুব খুশি ছিল। ওর খুশি আমার 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 দেখার মতো ছিল এবং আমি জানতাম যে আজকে আমি ওকে বলবো কথাটা। তো আমি সেই জায়গায় ডাকলাম যে জায়গাটায় ওর সঙ্গে আমার প্রথম দিন দেখা হয়েছিল, সেই নদীর পাড়ে। তো নদীর পাড়ে বসে আমি ওর সঙ্গে গল্প গুজব করছিলাম। তো ও বেশ খুশি ছিল এবং আমাকে বললো কি যে আজকে তোমাকে আমি একটা কথা বলবো। তো আমি ভেবেছিলাম হয়তো ও আমাকে আমাকে ভালোবাসে, ও আমাকে সেই কথাটা বলবে এবং আমি সেটাই জানতাম যে আমাকে বলবে এবং আমি এটা জানতাম যে ও আমাকে এটাই বলবে। আর আমিও যে ওকে আজকে আমার ভালোবাসার কথা বলবো সেটা আমি ওকে বলার জন্য এখানে ডেকেছিলাম। তো যাই হোক, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আগে বলো হুরাম, তুমি আমার যে উপকার করেছো তা আসলে ভোলা সম্ভব না। আজকে আমার এত বড় একটা দিন, তোমাকে আমার খুশির সংবাদটা দিলাম এবং পাশাপাশি আমি তোমাকে কিছু বলতে চাই। তো ও আমাকে বলে যে আমি তোমাকে কিছু বলতে চাই এবং সেটা অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে বলবো, তবে আজকে যেহেতু তুমি আমাকে ডাকলে আমি ব্যস্ত ছিলাম, তারপরে তোমার ডাকে আমি এসেছি, কিন্তু আমাকে খুব দ্রুত এখান থেকে যেতে হবে। তো আমি সেই কথাটা তোমাকে বলে চলে যাব। তো ও খুব খুশি ছিল, ওই খুশি মন দেখে আমারও আসলে ভিতরটা খুব খুশি খুশি লাগছিল। তো আমি ওকে জোর করতে লাগলাম যে হুরাম তুমি বলো, কি কি বলবা। তো তখন ও আমাকে বলল যে আসলে যেটা বলতে চাচ্ছিলাম, অনেকদিন ধরেই তোমার সাথে তো দেখা হয় না বা তুমি হয়তো তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত। তো সব মিলিয়ে আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে আগামীকালকে হচ্ছে আমার বিয়ে এবং তোমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। তো এই কথা যখন ওর মুখ থেকে আমি শুনলাম, তখন আমার বুকের ভিতরটা একটা বাড়ি মেরে উঠলো। বললো কিছু তোমার বিয়ে মানে? তো তখন হুরাম বলল যে হ্যাঁ, আমাদের ওইখানে একটা জিন আছে, তো সেই জিনটা আমাকে খুব পছন্দ করে আর আমিও তাকে পছন্দ করেছি। আমাদের পারিবারিকভাবেই বিয়েটা হচ্ছে। তো ওর সঙ্গে আমার বিয়ে আসলে, এই কারণে আমি তোমাকে এটা জানাতে এসেছি এবং আগামীকালকে ওর সাথে তোমার বিয়ে। আমি বাবার সাথে তোমার বিষয়ে কথা বলেছি। তো বাবা বলেছে যে তোর বিয়ে যেহেতু, আর যেহেতু একজন মানুষকে দাওয়াত দিবি, তাহলে ওকে আসতে বলিস। তো এই জন্যই তোমাকে আমি আসতে বলেছি। কালকে হচ্ছে একজন জিন তোমাকে নিতে আসবে, তুমি ওর সঙ্গে আমাদের এখানে চলে যাও। তো ওর এই কথা শুনে তখন আমার চোখের পানি আমি আসলে কীভাবে আটকে রেখেছিলাম জানি না। ও তখন বললো আমাকে এখন যেতে হবে, তুমি কালকে চলে এসো। হ্যাঁ, আমার হাত তখন শক্ত করে ধরে বললো ঠিক আছে মতিন, তুমি ভালো থাকো, আর হচ্ছে গিয়ে কালকে চলে এসো, আর তোমার সাথে তো আমি সবসময় আছি। তো এই কথা বলেও চলে গেল। তো ও যাওয়ার পর আমি সেখানে যে কীভাবে কান্না করেছি, মানে হাওয়া করে কান্না করেছি তখন, যে ওকে আমি বিগত 2.5 বছর ধরে ভালোবাসতেছি এবং ওকে আমি জানাতে পারিনি, কারণ হচ্ছে ও সবসময় আমার সঙ্গে দেখা করতো না, আমার কাছাকাছি আসতো না। আর আমি তো একজন সামান্য ভ্যান চালক ছিলাম, সেখান থেকে আজকে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছে। তো আমি যদি ওকে আমার ভালোবাসার কথা জানাই এই মুহূর্তে, ওর যখন বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তখন হয়তো বিষয়টা আমার জন্য ভালো কিছু হবে না, আর ওর প্রতি একটা অন্যায় করা হবে, অকৃতজ্ঞতাগিরি করা হবে। তো এটা ভেবে আমি ওকে আর কিছু বলিনি, আমি চোখটুক মুছে বাড়িতে চলে আসি। তো পরের দিন যখন জিনটা আমাকে নিতে আসে, আমি বলি কি যে আমি যাব না, আমার কাজ আছে।
তো এটা বলে আমি জিনটাকে পাঠিয়ে দিই। জিনটা আমার অফিসে এসেছিল, আমি ঢাকায় ছিলাম তখন, আমার যে মূল অফিস সেই অফিসে ছিলাম। তো ওই কথা বলার পরে জিনটা চলে গেল। তো এর ১ সপ্তাহ পরে ওর জামাই সহকারে আমার সঙ্গে দেখা করতে আসে। বলে কি যে এই ছেলেটাকে হচ্ছে আমার একদিন প্রাণ বাঁচিয়েছিল আমাকে এক শয়তান জিনের হাত থেকে। তো জিনেরা দেখতে কেমন আমি জানি না, তার আসল রূপ দেখতে কেমন, তবে এই ছেলেটা যে ছিল তাকে দেখতে একটু বীভৎস লাগছিল আমার কাছে, এবং আমার তাদের প্রতি অবশ্যই দোয়া করা উচিত। তো তাদেরকে আমি অভিনন্দন জানালাম এবং বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদের জীবন সুখের হোক। তো ওই ঘটনার পরে আমি আসলে ওকে খুব বেশি আমার কাছে ডাকতাম না। আর ওর যেহেতু বিয়ে হয়ে গিয়েছিল, ও আমার কাছে খুব বেশি একটা আসতো না, তবে মাঝে মধ্যে আসতো এবং এরকম করে আমাদের মাঝে মধ্যে কথা হতো। তো আমি ও চলে যাওয়ার পরে আমি প্রচণ্ড পরিমাণ কান্না করতাম, প্রত্যেক দিনই কান্না করতাম ওর জন্য, হাওমাও করে আমার নিজের রুমে। যদি আমার টাকা পয়সা ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু আমি তো হুরামকে হারিয়ে ফেলেছিলাম তখন। আমার খুব কষ্ট হতো। তো তারপরে আমি ব্যবসা বাণিজ্য করে এখন হচ্ছে কি আমার ফ্যাক্টরি আছে 2টা, এবং আমার টাকা পয়সা আছে, অর্থবিত্ত আছে। আমার ছোটো বোনকেও বিয়ে দিয়েছি ভালো ঘরে। আমার মাকে নিয়ে আমি ঢাকা শহরে থাকি। বেশ ভালো একটা সংসার আমার হয়েছে। আমি এখন পর্যন্ত বিয়ে করিনি, কিন্তু আমি আসলে হুরামকে এখন পর্যন্ত ভুলতে পারিনি। যে ওর যে চাওয়া পাওয়া, ওর যে ভালোবাসা, ওর যে সেরকম কথা বলা, ওর সঙ্গে রাতের পর রাত জেগে আড্ডা দেওয়া, এসব বিষয় আসলে ভালোবাসার মানুষ হোক বা জিন হোক, করি হোক, ভালোবাসার বা মনের মানুষ যে আর কি, তাকে হারালে যে কী পরিমাণ বেদনা হয়, কষ্ট হয়, সেটা হয়তো আমি এখন পর্যন্ত বুঝি। আমি এখন পর্যন্ত বিয়ে করিনি কারণ আমি হুরামকে এখন পর্যন্ত ভালোবাসি। জানি না হুরামকে কখনো পাবো কি না, এটা পাওয়া আসলে আমার জন্য খুবই কষ্টকর, কারণ সে এখন বিবাহিত, অন্য একটা জিনের বউ। আর সে যদি অবিবাহিত হতো তাহলে হয়তো ওই দিনকে আমি বলে দিতাম তাকে। আমি তো ভেবেছি যে বলবো, কিন্তু এতটা দেরি করে বলা হয়েছে, সেটা আসলে আমি কখনো কল্পনা করিনি। আর হুরামকে আমি এত পরিমাণ ভালোবাসি যে আমি জীবনে কোনোদিন বিয়ে করতে পারবো কিনা জানি না। আমি আমার পরিচয় কাউকে দিচ্ছি না, কারণ হচ্ছে এটা অনেকে ভুল বুঝতে পারেন বা ভুল মনে করতে পারেন ঘটনাটি, তবে এটাই আমার জীবনে ঘটেছিল। এবং এখন আমি শুধুমাত্র হুরামের ভালোবাসা এবং তার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি, কারণ 2.5 বছরের স্মৃতি, সেটা ভোলা সম্ভব নয়। আর ও আমার জীবনে যত বড় উপকার করেছে, এটা আসলে কেউ কারোর জন্য করে না। আর আচমকা আকস্মিকভাবে হয়তো কোনো একদিন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি চরম দরিদ্রতা থেকে উঠে এখন বড় একটা পর্যায়ে আছি। তো এটা ওর জন্যই ঘটেছে। আমি ওর জন্য দোয়া করি এবং যেন ও ভালো থাকে, আমার ভালোবাসার পরিটা যেন ভালো থাকে, সেটাই দোয়া করি। আপনারা সকলে দোয়া করবেন। এই পর্যন্তই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, আব্দুল মতিনের ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে ঘটনাটি বেশ হৃদয় বিদারক ছিল। ঘটনার শেষে যেমন হবে সেটা আমি ঘটনা যখন পড়েছিলাম তখন আমি জানতাম না। তো তার ঘটনাটা আমার কাছে শুনে খুবই খারাপ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মতিন ভাইয়ের সম্পূর্ণ পরিচয় আমি জানি না। আমি যদি জানতাম তাহলে অবশ্যই তার সঙ্গে আমি দেখা করতাম। তো আশা করি মতিন ভাই আপনি বিয়ে করে নেবেন এবং আপনার নতুন জীবন শুরু করবেন। আপনার জন্য শুভকামনা রইল। এতক্ষণ কণ্ঠে এবং গল্প পাঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স প্রাইম। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশি বেশি করে আমাদেরকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনার জীবনে কোনো ঘটনা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।